দীর্ঘ ৭ বছর পর বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার গাড়িবহর এরই মধ্যে বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে এবং সেখানে আনুষ্ঠানিকতা শেষে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে। সেখানে তাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য দলের নেতাকর্মীরা। সেখানে আমরা শুরুতেই যেতে চাই আজকের RICL জনতন্ত্র গণতন্ত্রে আমরা শুরুতেই যেতে চাই লন্ডনে। সেখানে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম, সহপ্রচার সম্পাদক যুক্তরাজ্য বিএনপি। আমরা সেখানকার প্রস্তুতি শুরুতে একটু জেনে আসতে চাই। জনাব মাইনুল ইসলাম, আপনি আমাদেরকে বলবেন যে খালেদা জিয়া আসলে এতদিন পরে যুক্তরাজ্যে যাচ্ছেন এবং চিকিৎসা নিতে যাচ্ছেন, সেখানকার প্রস্তুতি কেমন? আপনি তো প্রস্তুতি সভায়ও ছিলেন। যুক্তরাজ্যে আসলে তাকে চিকিৎসা দেওয়ার ব্যাপারে বা তার থাকার ব্যাপারে সবকিছুর ব্যাপারে সেখানে আসলে প্রস্তুতি কেমন? ধন্যবাদ চ্যানেল 24 কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা কিছুক্ষণ আগে যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আমরা মাত্র কিছুক্ষণ আগে মিটিং করলাম যে ম্যাডামকে কিভাবে আমরা স্বাগত জানাতে চাচ্ছি সে ব্যাপারে। তো যেহেতু এখানে উনি একটা এয়ার অ্যাম্বুলেন্সে আসবেন এবং সরাসরি এখান থেকে উনি হসপিটালে চলে যাবেন অ্যাম্বুলেন্সের মাধ্যমে, তো আমাদের নেতা কর্মীদেরকে আসলে বলা হয়েছে যে আমাদের রেস্ট্রিক্টেড, আমাদের যে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের মহামান্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শুধু এয়ারপোর্টে আমাদের 5 জন প্রতিনিধি যাবেন ম্যাডামকে রিসিভ করার জন্য। আর অন্যান্য নেতৃবৃন্দকে নিরুৎসাহিত করা হয়েছে যে তারা যেন এয়ারপোর্টে না যায়, কারণ এখানে পরিস্থিতি আমরা সবাই উৎসাহী। আমাদের তো এখানে 45টা জোন এবং অঙ্গ সংগঠনের 45টা জোন, তো তারা সবাই উৎসাহী। হাজার হাজার নেতা কর্মী প্রস্তুত ছিলেন ম্যাডামকে স্বাগত জানানোর জন্য, কিন্তু এই সার্বিক বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আমাদের যুক্তরাজ্য বিএনপি থেকে নির্দেশনা দিয়েছে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমাদের মাত্র 5 জন প্রতিনিধি যুক্তরাজ্য বিএনপি থেকে ম্যাডামকে রিসিভ করতে যাবে। এটাই আমাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু এদিকে আমাদের ব্যাপক প্রস্তুতি এবং প্রবাসী নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে যে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আমরা আপাতত আমাদের নেতা কর্মীদের নির্দেশনা, ম্যাডাম যদি সুস্থ হয় তাহলে পরবর্তীতে যুক্তরাজ্য বিএনপি থেকে আমাদের একটা অনুষ্ঠান করে ম্যাডামের সাথে আমাদের সবাইকে দেখা করার সুযোগ করে দেবে বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যুক্তরাজ্য বিএনপি। ধন্যবাদ মাইনুল ইসলাম, আপনার কাছে আবারও ফিরবো আমরা। দর্শক, বেগম খালেদা জিয়া আসলে দীর্ঘদিন ধরে অসুস্থ আপনারা জানেন এবং তাকে বেশ কয়েকটি মামলায় আসলে প্রথমে কারাবরণ করতে হয়েছিল। পরে তিনি আসলে এক ধরনের গৃহবন্দী ছিলেন বলা যেতে পারে। এর আগে আসলে 2017 সালের 15 জুলাই সবশেষ তিনি লন্ডনে গিয়েছিলেন চোখ এবং পায়ের চিকিৎসা করাতে। এরপর থেকে কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে আবেদন করা হলেও গত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার তাকে সেই অনুমতি দেওয়া হয়নি এবং যে কারণে বিএনপির কাছ থেকে তার এই ব্যাপারে চিকিৎসার ব্যাপারে আসলে উদ্বেগ জানানো হয়েছিল এবং তার শারীরিক অবস্থা নানান সময় আসলে খারাপের দিকে গেলেও সেই সুযোগটি তিনি পাননি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তিনি যে এখন দেশের বাইরে গেলেন, এই অবস্থায় আসলে দেশের রাজনীতি এবং দলীয় অবস্থান কি হবে, কার্যক্রমগুলো আসলে কিভাবে কি করা পরিকল্পনা রয়েছে বিএনপির, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আমরা স্বাগত জানাচ্ছি সোহরাব ভাই আপনাকে। আসলে তিনি তো দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। তার মতো একজন নেতাকে এভাবে চিকিৎসা বঞ্চিত করা, গত অন্তত 7-8 বছর তিনি চিকিৎসা নিতে পারেননি, এটি আসলে মানে একটি হচ্ছে তার মামলার বিষয়গুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে এবং সেই মামলার অলরেডি রায় হয়েছে যে তিনি আসলে তার সেই মামলায় যে জিয়া অরফান্স ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলোতে সেই মামলার আসলে ভিত্তি নেই, কিন্তু তাকে যে চিকিৎসা করার সেই অধিকারটা আসলে বঞ্চিত করা হয়েছে। এটি আসলে রাজনীতিতে এটিকে কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ। এটি বলবো যে এটি খুবই কি বলে অসুস্থ রাজনীতিরই একটা দৃষ্টান্ত। একজন সাধারণ নাগরিকও যদি হয় তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী ছিলেন।
3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, একটি দলের প্রধান, এবং তার বিরুদ্ধে যে মামলা তাকে শাস্তি দেওয়া হয়েছিল সেটি বেশ, সে মামলা নিয়ে প্রশ্ন আছে। দ্বিতীয়ত এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, আপিল বিভাগে যায়নি, হাইকোর্ট বিভাগ রায় দিয়েছিল। এর আগে বাংলাদেশে কিন্তু অনেক দৃষ্টান্ত আছে। সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী হাজী সেলিম, এরকম অনেক আছে যে যারা এরকম দণ্ডিত অবস্থায়, আমরা ধরে নিলাম যে আদালত যে দণ্ড দিয়েছে সেটা মেনে নিলেও যেহেতু এটা চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, সুতরাং তাকে জামিন দেয়া যাবে না এবং চিকিৎসার জন্যে। আর বেগম খালেদা জিয়া জামিন পেয়ে বাইরে চিকিৎসার জন্য যে কি করবেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন? মানে এটা হচ্ছে যে আমাদের রাজনীতি যে অসুস্থ মানে প্রবণতা, এবং অসুস্থ মানে যারা ক্ষমতায় থাকে তারা যাচ্ছে তাই করে থাকেন, এবং তারা মনে করেছেন যে আইন আদালত সব কিছু তাদের নিয়ন্ত্রণে, সুতরাং তারা যেটা করবে সেটাই, আর যে কারণে তাকে অনেকে এটিকে বলে থাকেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে ব্যক্তিগত আক্রোশের শিকার। না, সেটা তো আমরা বলতে পারবো না যে আক্রোশের শিকার কিনা, কিন্তু এখানে দেখার বিষয় হলো যে ন্যায় হয়েছে কিনা। এটি তাকে বেগম খালেদা জিয়াকে জামিন দেয়নি, কিন্তু অন্যদের দেয়া হয়েছে, সুতরাং এটা অন্যায়। প্রথমত হচ্ছে যে এখানে আইনের ব্যত্যয় ঘটেছে, অথবা তাহলে যাদের জামিন দেওয়া হয়েছে সেখানে ব্যত্যয় ঘটেছে। আইন তো ব্যক্তির উপর নির্ভর করে না, আইন চলবে তার যে আইনের আলোকে, মানে বিচার প্রক্রিয়া, জামিন ইত্যাদি। এবং জামিন পাওয়ার কিন্তু অনেক ব্যাপার আছে। তিনি একজন প্রবীণ ব্যক্তি, তৃতীয় হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী, এবং তিনি বাইরে চলে গেলে জামিন নিয়ে ফিরে আসবে না অথবা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে, এটা কেউ বিশ্বাস করে না। এবং তখন কিন্তু এটা লেখালেখি হয়েছে, আমরাও বলেছি এই উদাহরণগুলো টেনে, যে সাবেক রাষ্ট্রপতি যদি জামিন পেতে পারেন মামলায় দণ্ডিত হওয়ার পর, তাহলে কেন খালেদা জিয়া পাবেন না, বা অন্যরাও কেন পাবেন না? সুতরাং অনেক ব্যাপারে আইনে তো অনেক ক্ষেত্রেই কিন্তু বিবেচনা করা হয় যে নারী, তারপর অসুস্থতা, সবচেয়ে হলো যে অসুস্থতা, একজন মানুষকে তার চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, পাওয়া হচ্ছে তার মৌলিক অধিকার, তার থেকে বঞ্চিত করতে পারে না। এমনকি প্রথমে তো অন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও সরকার বাধা দিয়েছে, যে শুধু বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসার জন্য তাকে চাপ দেওয়া হয়েছে যে এখানেই চিকিৎসা করাতে হবে। মনে করে এটা একগুঁয়েমি, জবরদস্তি, এবং আইনকে নিজের মতো করে ব্যবহার করা, আইনকে তার ব্যক্তি অথবা দলীয় স্বার্থে ব্যবহার করা, যেটি কোনোভাবেই একটু উচিত নয়। আর মানবাধিকার তো একজন মানুষের যে মৌলিক যে অধিকার, তার মধ্যে স্বাস্থ্যসেবা একটি। এটা তো অনেকেই এখন বলছেন যে যদি তিনি যথাযথ চিকিৎসা পেতেন, এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় হয়তো আসতো না, তিনি সুস্থই থাকবেন। এখন আমাদের কামনা, আমরা মনে করি বা আমরা কামনা করি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। জি, অবশ্যই। আমরা আসলে দেখেছি যে আজকে দুপুরের পর থেকে আসলে নেতাকর্মীদের যে ধরনের উচ্ছ্বাস, মানে তিনি রাতে বিমানবন্দরে আসবেন, কিন্তু সকাল থেকেই আমরা সড়কে যে ধরনের উপস্থিতি দেখেছি নেতাকর্মীদের, একেবারে তার বাসভবন থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত পুরো রাস্তায় হাজার হাজার নেতাকর্মী কিন্তু তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছেন। এবং তারা প্রত্যেকেই, আমরা অনেককে দেখেছি টেলিভিশনে, খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন যে নেত্রী, তাদের আশা যে তাদের নেত্রী বিদেশ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আবারও রাজনীতিতে সক্রিয় হবেন, এরকমও অনেকেই আশা করছেন। এবং তারা আশা করছেন যে সবাই আশা করছে এবং মানে তার বাংলাদেশের রাজনীতিতে তার আসলে আরো অনেক কিছু দেওয়ার আছে, এরকমই আসলে সবাই আশা করছেন। তো এই যে এত বড় একটি দল, এত জনসমর্থন, এরকম একটি দলের নেত্রীর জন্য এই ধরনের একটি ওনার সুস্থ হয়ে আসাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? না, অবশ্যই গুরুত্বপূর্ণ। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, খুবই গুরুত্বপূর্ণ নেতা, তার সাথে আলাপ হয়েছিল যে বেগম জিয়ার চিকিৎসার জন্য যেতে দেরি হচ্ছে কেন।
তিনি কিন্তু বললেন যে এটি যে শুধু তার শারীরিকভাবে তিনি সক্ষম হয়েছেন কিনা সে কারণে না, এর পিছনে রাজনীতিও আছে। অর্থাৎ দলকে সংগঠিত করা, দলকে সুশৃঙ্খল রাখা, সেক্ষেত্রে খালেদা জিয়া অসুস্থ থাকলেও তার প্রতি যে দলীয় নেতাকর্মীদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা, সুতরাং সেটি কিন্তু সবাই দলমত নির্বিশেষে, এমনকি বাইরে অন্য দলেরও, যেমন দেখবেন যে খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন, রাজনীতি করেছেন, প্রধানমন্ত্রী অথবা বিরোধী দল, তার ব্যক্তিগত আচরণ, তার ভাষা ব্যবহারের কিন্তু অন্যকে আহত করেছে, এটাই কখনো দেখিনি। সুতরাং এক ধরনের এই দলীয় নেতাকর্মীর বাইরেও কিন্তু তার প্রতি মানুষ শ্রদ্ধাশীল। এবং যেটি বললেন যে এখানে আরেকটি বিষয় আছে, এই যে দলের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নেমেছে, এটা তার প্রতি ভালোবাসার কারণেই। কিন্তু একই সঙ্গে আবার একটা সংকটও তৈরি হয়েছে। আজকে ঢাকা শহর প্রায় সন্ধ্যার পর অচল। এটি আমাদের যে কোনো রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে হয়। আরেকটি বিষয় বলবো যে আমাদের এখানে মানে যারা এ পর্যন্ত যারা দেশ শাসন করেছেন, তাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান তো মানে ঘাতকের হাতে নিহত হয়েছেন। এরপর অন্য যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, সেটা নির্বাচনের মাধ্যমে অথবা অন্য প্রক্রিয়ায়, তাদের আবার সেই পুনরুদ্ধার, তার জনপ্রিয়তা পুনরুদ্ধার, এটা খুব বেশি হয়নি। শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে 2008-এর, এবং তিনি যখন সেনা সমর্থিত সরকারের সময় তাকে আসতে বারণ করা হয়েছিল, তিনি সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আসছিলেন, তখন দেখা গিয়েছিল যে তার প্রতি সমর্থন। আর এখানে আমরা দেখলাম 18 বছর পর, তিনি তো ক্ষমতার বাইরে 18 বছর, সে 18 বছর পর কিন্তু এটা প্রমাণিত হলো যে তার জনপ্রিয়তা, ব্যক্তিগত ভাবমূর্তি মোটেও ভাটা পড়েনি, বরং এক ধরনের অন্য উচ্চতায় অন্যরকম রাজনীতিক হিসেবেই দেখেন আমাদের অগ্রজ বন্ধু মহিউদ্দিন আহমদ, গবেষক, লেখক, তিনি তাকে নিয়ে একটা বই লিখেছেন, যার বইয়ের নাম খালেদা। মানে একজন রাজনীতিককে নিয়ে, তাকে নিয়ে এর আগেও বই লেখা হয়েছে, কিন্তু এই যে, এবং তিনি তো বিএনপি করেন না, তো সুতরাং এই একজন রাজনীতিকের যে তার চিন্তা ভাবনা, এবং তার চেয়ে হলো মানুষের প্রতি তার যে ভালোবাসা বা সাধারণ মানুষের অথবা মমতা, জি, আর সেটি তো মানুষ দেখে এবং তুলনাও করে, যে একজনের সাথে আরেকজনের পার্থক্যটাও তুলনা করে। তা আমরা আশা করি যে মানুষের যার ভালো, সেটা ভালো থেকে নেওয়া উচিত অন্যের। অবশ্যই আমি আবারও ফিরবো আপনার কাছে। আমরা আবারও একটু লন্ডন থেকে ঘুরে আসতে চাই। অধ্যাপক ডক্টর মাইনুল ইসলাম আছেন আমাদের সাথে, তিনি লন্ডন থেকে যুক্ত হয়েছেন। জনাব মাইনুল ইসলাম, এই যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন, সবাই আশা করছেন তিনি আবারও ফিরে আসবেন এবং সুস্থ হয়ে ফিরে আসবেন এবং দলের নেতৃত্ব দিবেন আবারও। সেই জায়গাটা থেকে তার রাজনৈতিক ভবিষ্যৎ আপনি কি দেখেন? আপনার কাছ থেকে, আপনি যেহেতু দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু স্বৈরাচার হাসিনা সরকারের রোষানলে পড়ে ওনার রাজনৈতিক ক্যারিয়ার স্থগিত ছিল, কিন্তু আজকে আল্লাহর অশেষ রহমতে উনি আবার মুক্ত অবস্থায় আমাদের মাঝে ফিরে এসেছেন, এবং ওনার যে সুচিকিৎসা নিশ্চিত হলে উনি আবারও সুস্থ হবেন। সুস্থ হয়ে আবারও উনি রাজনীতিতে সক্রিয় হবেন, এবং আশা করি আগামী নির্বাচনের মাধ্যমে ওনার নেতৃত্বে বাংলাদেশ আবার সরকার গঠন করে আবার সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের দেশ এগিয়ে নিয়ে যেতে উনি ভূমিকা পালন করবেন। কারণ ওনার যে আপোষহীন ভূমিকা, সেটা আজকে প্রমাণিত হয়েছে। উনি শত বাধা বিপত্তি, ওনাকে বারবার, উনি নিশ্চিত কারাগারে যাবেন। 2017 সালে যখন উনি লন্ডনে আসলেন, উনি জানেন যে দেশে গেলেই ওনাকে কারাগারে নেওয়া হবে, কিন্তু উনি জানার পরেও কিন্তু দেশে গেছেন। কারণ উনি লন্ডনে বলে গিয়েছিলেন জনসভায় যে বাংলাদেশই আমার ঠিকানা। তো সেই ঠিকানাতেই উনি
আমৃত্যু ওখানেই থাকবেন এবং দেশের মানুষের ভালোবাসা যে পেয়েছেন সেটা প্রতিদান হিসাবে উনি দেশের মানুষের আমৃত্যু উনি দেশের মানুষ থাকবেন। আমরা আশা করি উনি সুষ্ঠুভাবে আমার দেশ পরিচালনা করবেন, উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কারণ উনি হচ্ছে বর্তমানে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যের প্রতীক। উনি নবীন প্রবীণ সবার ঐক্য, উনি হচ্ছে আমাদের একটি এখন মানে দেশমাতা। ওনাকে আমরা মায়ের মর্যাদা দিয়েছি এবং ওনাকে আমরা মনে করি যে দেশমাতা হিসাবে আমরা যে সম্মান দিয়েছি সেই সম্মানের দেশবাসীর ভালোবাসার প্রত্যাশা উনি পূরণ করবেন। বা উনি ওনার প্রতিক্রিয়া কি, বা উনি এই বিষয়টা নিয়ে কতটা, নিশ্চয়ই উনি অত্যন্ত খুশি যে দীর্ঘদিন পরে আসলে মায়ের দেখা পাবেন। ওনার অবস্থার একটু জানতে চাই। হ্যাঁ, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের মনোভাব অত্যন্ত খুশি। শুধু তাই না, ওনার যে পুত্রবধূ আমাদের যে ভাবি ডাক্তার জবেদা রহমান এবং ওনার নাতি ব্যারিস্টার জায়মা রহমান সহ সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘদিন পরে, প্রায় 7 বছর পরে ওনার দেখা পাবেন। যেহেতু এটা এটা তো স্বাভাবিক, একটা মানবিক দিক যে মায়ের দেখা পাওয়ার জন্য তো সব সন্তান অপেক্ষা করে। যেহেতু ওনার একমাত্র সন্তান বর্তমানে জীবিত দেশনায়ক তারেক রহমান, তো তাকে নানান ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে দূরে এই পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল শেখ হাসিনা সরকার। কিন্তু আল্লাহর অশেষ রহমতে উনি আবারও ঐক্যবদ্ধ হচ্ছেন। আমরা আশা করি দেশনায়ক তারেক রহমানের প্রত্যাশা যে ওনার মায়ের সাথে অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েই উনি দেশে ফিরে যাবেন। জি, অবশ্যই আমরাও সেটা আশা করছি। আপনি থাকুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। দর্শক, আমরা আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্র একটি বিরতিতে যেতে চাই। বিরতির পর আবারও ফিরছি একটু পর, আপনারা আমাদের সাথে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল টিএমএক্স বার জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনা করছি যুক্তরাষ্ট্রের পথে বেগম খালেদা জিয়া। তিনি চিকিৎসার জন্য দীর্ঘদিন পর যুক্তরাজ্যে যাচ্ছেন এবং সেখানে তিনি তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করবেন এবং তাকে সাথে নিয়ে তিনি লন্ডন হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি হবেন এবং সেটি নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করছিলাম। আমরা আবারও ফিরতে চাই আলোচনা। আমাদের সাথে স্টুডিওতে আছেন সোহরাব হাসান, প্রথম আলো যুগ্ম সম্পাদক। আপনাকে আমরা আসলে যেটা আলোচনা করছিলাম বিরতির আগে, যে তিনি যখন এই মুহূর্তে আসলে তারেক রহমানও দেশের বাইরে, বেগম খালেদা জিয়া যেহেতু দেশের বাইরে যাচ্ছেন, এই মুহূর্তে আসলে বিএনপির রাজনীতির মানে পরিস্থিতি আসলে কি হবে, দলের নেতৃত্ব কিভাবে আসবে এবং অনেকগুলো প্রশ্ন আসলে এরই মধ্যে আছে, সেগুলো বিষয়ে আসলে আমার মনে হয় খুব ভয় পাওয়ার কিছু নেই। এই কারণে বিএনপির স্থায়ী কমিটি আছে। আর তারেক রহমান সাহেব তো গত কয়েক বছর ধরেই তিনি ভার্চুয়ালি দল পরিচালনা করছেন। বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে কিন্তু তারেক রহমানই দল পরিচালনা করছেন। এখন একটা বলতে পারেন যে খালেদা জিয়ার উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোবল বাড়িয়ে দেয় এবং এক ধরনের ভাবে যে আমাদের চেয়ারপারসন তো আছেন বা ম্যাডাম আছেন, সেটি নেই। এখন এটা নির্ভর করবে যে বিএনপির অন্য নেতা যারা মহাসচিব সহ তারা কিভাবে একসঙ্গে একযোগে কাজ করেন, সম্মিলিত হয়ে যদি কাজ করেন নীতি পরিকল্পনার ক্ষেত্রে, কর্মসূচির ক্ষেত্রে। কারণ এই মুহূর্তে খালেদা জিয়ার যাওয়ার কিছুটা আমি ঝুঁকি বলবো না, দলের মধ্যে এক ধরনের দলের মধ্যে ধরে রাখাটা হয়তো ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে নির্বাচনের তারিখ, নির্বাচন কিভাবে হবে, তারপর ছাত্র নেতাদের সাথে সম্পর্ক, অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক, এ ধরনের একটা টানাপোড়েন আছে। সেটা কিভাবে মোকাবেলা করবে, তা সেক্ষেত্রে তো বেগম খালেদা জিয়ার সাথে হয়তো পরামর্শ করতে পারবেন না তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায়, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তো যোগাযোগ করতে পারবেন বা তিনিও করবেন। সাংগঠনিকভাবে অতটা না, আবার কোথাও কোথাও যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা আরও অনেক জায়গায় দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র দলের নানা সমস্যা, কোথাও কোথাও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। সেটা যতটা এড়িয়ে চলা যায়, কারণ কোনো একটা অঘটন ঘটলে সেটা কি অবস্থা কি রূপ নেবে এটা বলা কঠিন। আর দলের যেটা এই মুহূর্তে প্রয়োজন, দলের যে কেন্দ্রীয়ভাবে অনেক ব্যবস্থা নিয়েছে
চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদির বিরুদ্ধে, কিন্তু তৃণমূল পর্যায়ে কিন্তু সেটা সামাল দিতে পারে না। তাই মনে করি বিএনপি নেতৃত্বের এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ হচ্ছে যে দলকে সামলানো, তারপর হচ্ছে তারা কিভাবে সামনে নির্বাচনী যে চ্যালেঞ্জ সেটা গ্রহণ করবে এবং নির্বাচনী চ্যালেঞ্জ উত্তরণ ঘটাবেন, অর্থাৎ তারা জয়ী হবেন কিভাবে। যে কোনো দল তো চায় যে নির্বাচনে জয়ী হওয়া, আর বিএনপির জন্য যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ তো প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল, সুতরাং বিএনপির জন্য নির্বাচনী মাঠে কিন্তু তাদের সেই সুবিধাটা আছে। হ্যাঁ, এরপর বিএনপির পর যে দলটি জামাত ইসলাম বা জাতীয় পার্টি তো এখন ঠিক তেমন সক্রিয় নয়, জামাত ইসলাম খুব সক্রিয়। বিএনপির জন্য আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে যে এতদিন জামাত ছিল তার রাজনৈতিক সহযোগী, এখন এক ধরনের প্রতিপক্ষতা তৈরি হয়েছে, সেটা কিভাবে মোকাবেলা করা। আর নিশ্চয়ই বিএনপি চাইবে যে, এবং আপনি দেখবেন যে বিএনপির গত বেশ কয়েক মাসের তার নীতি পরিকল্পনা, বিবৃতি, বক্তৃতায় এক ধরনের আগের থেকে কি বলে বা ডান দিকে যে তার ঝোঁক ছিল, সেই ঝোঁক থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। অর্থাৎ জামাতের রাজনীতি আর বিএনপির রাজনীতি যে এক নয়, সেটা কিন্তু স্পষ্ট করছে। এটার একটা কারণ বৃহত্তর সমাজ, দলের বাইরের মানুষই তো বেশি। যে কোনো সব দলগুলো মিলে তাদের কর্মী সমর্থকের চেয়ে বাইরের মানুষ অনেক বেশি। বিভিন্ন পেশার মানুষ, তাদের সমর্থন আদায় করতে চাওয়া। আর সামনে আরেকটি চ্যালেঞ্জ আছে যে ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে দাবি উঠেছে, কিছু আন্দোলন হয়েছে বিক্ষিপ্তভাবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেই বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি কমিটিও করে দিয়েছেন যে নির্বাচনে কিভাবে করা যায় সব পক্ষকে নিয়ে। তো সেখানে এখন নির্বাচনী হাওয়া শুরু হয়ে যাবে। আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি নির্বাচনের ব্যাপারে এক ধরনের আগামী এই চলতি বছরের মধ্যেই, অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এরকম একটা ইঙ্গিত, যে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায় তাহলে মধ্যেই। আচ্ছা, এই কথাটা এই প্রসঙ্গটা নিয়ে একটু, মানে এই যে কথাটা বললেন, এটা কি কোনো ধরনের, মানে এটি কি পরিকল্পনা করে, তাদের কোনো পরিকল্পনা আছে এরকম, নাকি এটি খুব বেশি চাপ আসছে দেখে রাজনৈতিক দলগুলোর দিক থেকে? অনেকে বলছেন কিছুটা অভিমান করে, রাগ করে বললেন কিনা। না, চাপ তো আছেই, এবং এটি নতুন কথা না। এটি কিন্তু প্রধান উপদেষ্টা বিজয় দিবসের, জাতির উদ্দেশ্যে যে বিজয় দিবসের ভাষণ দিয়েছেন, তাতেই কিন্তু এটা বলেছেন। যদি অল্প সংস্কারে এরা খুশি হয়, তাহলে নির্বাচন হবে, আর যদি না চান তাহলে যে কোনো সময় নির্বাচন দিতে পারে। এখন সংস্কার নিয়েও তো দলগুলোর মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, টানাপোড়েন কাজ করছে। এখন সেটা কিভাবে, আমি মনে করি আলোচনা হওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের মধ্যেও নানা সমস্যা আছে, আমরা দেখছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে জনজীবনের যে সংকট, তার জীবনযাত্রার সংকট এবং নিরাপত্তার সংকট, সেটা সমাধানে সরকারকে খুব বেশি অগ্রগতি আমরা দেখা যায় না। জি, আমরা আবারও ফিরবো। আমরা আবারও অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম, আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন? জনাব মাইনুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। যে প্রশ্নটি আসলে সৌরভ হাসানকে করছিলাম, যে বিএনপি চেয়ারপারসন অনুপস্থিতিতে এবং তারেক রহমানের অনুপস্থিতিতে আসলে এই দলের শৃঙ্খলা কিভাবে চলবে, দলের সিদ্ধান্তগুলো আসলে কিভাবে আসবে, কর্মসূচি কিভাবে পরিচালিত হবে, এবং দলের মধ্যে আমরা নানান সময় যখন শুনে থাকি যে দলের নেতাদের মধ্যে কিছুটা হয়তো মতবিরোধ কারোর মধ্যে আছে, সেই জায়গাগুলো মানে ঐক্যবদ্ধভাবে আসলে সামনের আন্দোলনগুলো করা বা দল পরিচালনা করা বা নির্বাচনের পথে যে বিএনপির পথ চলা, সেটিকে চালিয়ে নিয়ে যাওয়া, সেই জায়গাগুলোতে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে বলে আপনি কি মনে করেন? ধন্যবাদ। না, এটাতে কোনো ব্যত্যয় ঘটার কোনো কারণ নেই। কারণ গত 17 বছর ধরে দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো গত 8 বছর ধরে এই রাজনীতিতে ওনাকে সক্রিয় করা হয়নি, কিন্তু দেশনায়ক তারেক রহমান কিন্তু বিদেশ থেকে লন্ডনে বসেই
উনি কিন্তু দেশকে দলকে ধরে রেখেছে। এটার প্রমাণ কিন্তু বিগত দুটো নির্বাচনে দেখা গিয়েছে। বিশেষ করে গত বছর যে 7ই জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু দল ভাঙার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। শুধু একমাত্র শাহজাহান ওমর ছাড়া আর কেউ কিন্তু দল থেকে বড় বড় হেভিয়েট অনেক নেতাকে অনেক অনেক প্রলোভন দেখিয়েও তাদেরকে, শেখ হাসিনা তাদেরকে নিয়ে যেতে চেয়েছিল নির্বাচনে আনার জন্য, কিন্তু তারা কিন্তু কেউ দলকে ভাঙে না। এবং ইস্পাত কঠিন যে দৃঢ়তার মাধ্যমে জনাব তারেক রহমান লন্ডন থেকে দল পরিচালনা করেছেন, এটা এটা মানে সত্যি প্রশংসনীয়। এটা কিন্তু বলতে হবে যে দলের ভিতরে কিন্তু কোনো ঐক্যের কোনো সমস্যা নেই, দল কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। এবং এই যে বললেন যে অনুপস্থিতি দুইজনের, মেইন কথা হচ্ছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসার জন্য এসেছেন, এটা সাময়িক সময়ের জন্য। উনি তো আর এখানে তো আর মাসের পর মাস ছাড়বেন, ওনার চিকিৎসা শেষ হবে, উনি আবার দেশে চলে যাবে। কারণ ওনার তো একটাই কথা যে বাংলাদেশই আমার ঠিকানা। এবং এবং আশা করি যে দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একসাথেই বাংলাদেশে ফিরবেন এবং দলকে আরো সুদৃঢ় করবেন। তো কাজেই এখানে দল পরিচালনা করার কোনো সমস্যা নাই। কারণ জনাব তারেক রহমান প্রতিনিয়ত, মানে আমি দেখি যে কি পরিমাণ পরিশ্রম করেন। উনি প্রতিনিয়ত দেশের তৃণমূল থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে রেগুলার উনি যোগাযোগ রাখেন এবং দলের প্রত্যেকটা কর্মীর অবস্থান উনি জানেন। এবং দেখেন যে দলের ভিতরে যারা বিভিন্ন ধরনের অনিয়মের কিছু কিছু কাজ করছেন এবং সাথে সাথে কিন্তু অ্যাকশন নিতে কিন্তু দেরি করছেন না, একদম সাথে সাথে উনি অ্যাকশন নিচ্ছেন। তো দলের ভিতরে যারা কিছুটা ভুল ত্রুটি করে, বিভিন্নভাবে ভুলের শিকারের বিভিন্ন ধরনের কাজ করতেছে, তাদের কিন্তু কোনো দলের ভিতর থেকে সাথে সাথে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাচ্ছে। কাজে উনি যে দৃঢ়তার সাথে দল পরিচালনা করছেন এবং আশা করি রাষ্ট্র পরিচালনায় উনি আস্তে আস্তে যে একজন পরিপক্ক হচ্ছেন, এটা কিন্তু প্রমাণ হচ্ছে। এবং আগামীতে যদি উনি রাষ্ট্র পরিচালনার সুযোগ পান, তাহলে আমার মনে হয় দেশকে আরো সুন্দরভাবে উনি পরিচালনা করতে পারবেন। এটা আমাদের প্রত্যাশা। জি, জনাব মঈনুল ইসলাম, আপনি বারবার বলছিলেন যে জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার সাথে চিকিৎসা, উনি সুস্থ হয়ে উঠলে ওনাকে নিয়ে দেশে ফিরবেন। আপনার কাছে কি তাইলে এই ধরনের কোনো বার্তা আছে যে উনি আসলে তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন, অথবা উনি যখনই সুস্থ হবেন তাকে নিয়ে দেশে ফিরবেন, এরকম পরিকল্পনা কথা আপনি জানেন? তাহলে এটা তো স্বাভাবিক যে তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলাগুলো, এই মামলাগুলি তো মোটামুটি যেগুলো ছিল এগুলো মোটামুটি সবই এখন উঠে গিয়েছে। মোটামুটি এগুলো মানে রায় ওনার পক্ষে আসছেন এবং এইগুলি যে ষড়যন্ত্র সেগুলি প্রমাণিত হয়েছেন। এবং আশা করি দেশে ফিরতে ওনার আর আপাতত সেরকম বাধা নেই। এবং উনিও, আমরা বিভিন্ন ভাবে ওনার যে মনোভাব সেটা বুঝতে পারি। যদিও এটা আমি অফিসিয়ালি কোনো মানে ঘোষণা পাইনি, আনঅফিসিয়ালি ওনার মনোভাবটা যেটা আমরা পাই যে উনি আশা করি দেশ নেত্রী নিয়ে দেশে ফিরবেন। বুঝতে পেরেছি। ডক্টর মঈনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, RICL টিএম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রের সময় হয়েছে আরও একটি বিরতির। ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RICL টিএম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনা করছিলাম খালেদা জিয়া যুক্তরাজ্য সফর নিয়ে। আমরা আমাদের সাথে আছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। সৌরভ হাসান, আপনার কাছে যেটি জানতে চাইবো যে বর্তমান যে পরিস্থিতি, আসলে মানে নির্বাচন কবে হবে সেটি নিয়ে আজকেও আসলে প্রেস সচিব কথা বললেন, এবং সংস্কারের জায়গাগুলোতে এখন পর্যন্ত আসলে আমরা সেই ধরনের, যে প্রথম সপ্তাহ কিন্তু চলে গেল জানুয়ারির, সংস্কার কমিটি যেগুলো করা হয়েছে সেগুলো থেকে আমরা খুব বেশি এখন পর্যন্ত রিপোর্ট কিন্তু পাওয়ার কথা ছিল, সেটা পাইনি। সংস্কারের জায়গাগুলো কি আমরা একটু বিলম্বিত করে ফেলছি কিনা? হ্যাঁ, সরকার তো সময় দিয়েছে আরও 7 দিন, মানে 15 তারিখ পর্যন্ত। আবার এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু দাবি করা হয়েছে যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার জন্য সরকার তাদের ওয়াদাও করেছে যে তারাই দেবে। সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব এদের সাথে আলোচনা করে, কিন্তু আমরা কিন্তু দৃশ্যমান কিছু দেখছি না, মানে যে আলোচনা করা হয়েছে এটা দেখছি না। এখন যদি রিপোর্টগুলো পাওয়ার পরে আলোচনা শুরু হয় তাহলে তো বিলম্ব হচ্ছেই। 15 তারিখের মধ্যে রিপোর্টগুলো দেওয়া হলো, তারপর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা বসলো এবং অনেকগুলো রাজনৈতিক দল একটা পর্যায়ক্রমে, সেটাও কিন্তু সময় সাপেক্ষ। আবার সব পক্ষের তো দাবি একরকম না, চাওয়া পাওয়া একরকম না, সুতরাং তাদের মধ্যে মতভেদ থাকবে, মতভেদ আছে।
সেটা কিভাবে সামাল দেবে, সব মিলে একটা ঐকমত্য তৈরির যে পরিবেশ, আর সেটি কিন্তু সরকারের দায়িত্ব। আর সেটি নির্বাচন যখনই হোক, আর নির্বাচনের অনুকূল পরিবেশ এবং সবার কাছেই গ্রহণযোগ্য হতে হবে সেই নির্বাচন। সেই নির্বাচন তো 2024 বা 24-এর মতো হবে আশা করি না। সুতরাং এই ব্যাপারে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের আরও বেশি আলোচনা হতে হবে, এবং আমরা রাষ্ট্রকে কোন জায়গায় নিয়ে যেতে চাই। একনায়কতান্ত্রিক রাজনীতি রাষ্ট্র চাই না গণতান্ত্রিক রাষ্ট্র চাই? গণতান্ত্রিক রাষ্ট্র চাইলে রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রায়ন খুব জরুরি। আমাদের প্রশাসনিক ব্যবস্থার গণতন্ত্রায়ন, আমরা তো অতীতে যখন যারা ক্ষমতায় থাকছে তারা প্রশাসনকে ব্যবহার করেছে। এটি যে গত 15 বছরে করেছে তা নয়, তার আগেও যারাই যখন ক্ষমতায় থেকেছে স্বাধীনতার পর থেকেই। আর সুতরাং সেটা কিভাবে বন্ধ করা যাবে? পুলিশকেও ব্যবহার করা হয়েছে, বিচার বিভাগকেও করা হয়েছে, এবং আমাদের এখানে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের মধ্যে কোনো ফারাক নেই। জি, আমরা আইনসভার মধ্যে আমরা আসলে একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আরেকবার একটু ডক্টর মনিরুল ইসলামের কাছে যেতে চাই। ডক্টর মনিরুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ডক্টর মনিরুল ইসলাম, জি, আপনার কাছ থেকে যেটি জানতে চাই যে এই মুহূর্তে আসলে রাজনীতির যে অবস্থা, সেক্ষেত্রে বিএনপির যে নির্বাচনের দিকে আসলে বিএনপি বেশি গুরুত্ব দিচ্ছে এবং সেখানে সরকারকে বারবার চাপ প্রয়োগ করছে, সেই জায়গাটাতে সরকারের যে অবস্থান, সেখানে বিএনপি আগামী দিনে বিএনপি আসলে বিএনপির কর্মসূচি কি হতে পারে? খুব ছোট করে বলেন। একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি তো অবশ্যই নির্বাচন চাবে। একটা রাজনৈতিক দল যেহেতু তাদের রাষ্ট্র পরিচালনার সুদীর্ঘ অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে তো বিএনপি তো চাবেই যে, কিন্তু গত 14-15 বছরে দেশের যে বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামো যেভাবে ধ্বংস করে দিয়েছে, তো সেটার জন্য তো যৌক্তিক একটা সময় লাগবে সংস্কারের জন্য, এবং সেই সময়টাও কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে বর্তমান যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন দেশ তত্ত্বাবধায়ক সরকার আছে তাদেরকে কিন্তু আমরা সময়টা দিচ্ছি, এবং প্রথম থেকে কিন্তু আমাদের বলা ছিল যে ডক্টর ইউনূসকে আমরা যৌক্তিক সময় দেব। তার মানে সংস্কারের নামে বছর পর বছর আমরা এইভাবে তারা ক্ষমতা আঁকড়ে থাকবে, এটা তো আসলে কারোই কাম্য নয়। এবং নির্বাচনের জন্য আমাদের যে ধরনের পরিকল্পনা আছে সেটা আমরা অবশ্যই চাই যে যৌক্তিক যে সময়টা লাগবে সেই সময়টার পরে তারা নির্বাচন দেয়, এবং রাজনৈতিক দল হিসাবে সুষ্ঠু নির্বাচন মাধ্যমে একটি দল পরিবর্তন হোক। আমরা বলছি না যে বিএনপি ক্ষমতা আসার জন্য নির্বাচন, এটা গণতান্ত্রিক ধারা, সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য আমাদের দেশে অবশ্যই নির্বাচন দরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান, আপনিও সময় দিয়েছেন। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। RICL জনতন্ত্র গণতন্ত্রে আপনারা আমাদের সাথে ছিলেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।